পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের ৫ উপজেলা, বন্ধ সব ধরনের পর্যটন কেন্দ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম ও আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। অবৈধ দখলদারদের হাতে শত বছরের মহাপরিকল্পনায় নীলফামারীর বুড়ি তিস্তা সেচ প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছর আসবে অতিরিক্ত ৭২ কোটি টাকার ফসল। এবং ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরা ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, বরিশালে গলে গেছে ২ গোডাউনের ৭০০ মেট্রিক টন সার। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতোমধ্যে জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলে হু হু করে বাড়ছে বন্যার পানি। এসব উপজেলার প্রতিটি ঘরেই বন্যার পানি প্রবেশ করায় গবাদি পশুসহ পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পর্যটন কেন্দ্র ও হোটেল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। আকস্মিক বন্যায় প্লাবিত সিলেট জেলার সুরমা, কুশিয়ারা, শাড়ি ও গোয়াইন সহ প্রত্যেকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে ডুবে গেছে মহাসড়ক, ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। ২ দিনের বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও ২০২২ সালের বন্যাকেও ছাড়িয়ে গেছে দাবি বন্যা কবলিতদের। খুব একটা ভয়ঙ্কর মাঝে আছি। রাত্রেবেলা যখন পানি ডুববে তখন কি করে থাকবো? আমরা আসতেছি মানে রিস্ক লইয়া এইভাবে আসতেছি, কি করবো এখন? এখানে থাকলে তো আমরা মরমু, এছাড়া কোনো অবস্থা নাই। তবু বাড়িতে ঘরে পানি উঠছিল না, এবার কিন্তু ঘরে মাইরা গেছে। পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, যেদিকে যাই শুধু পানি আর পানি। সাবেক বন্যার চেয়ে বলতে বিগত ৫০ বছর এই ধরনের বন্যা হয়েছে না। রাত ১২টার সময় হয়েছে, আবার হেসে মই খাইতেছি। এখন আমার ঘরে ৩টা ঘরে ২০২৪ বন্যা আমার কাছে মনে হয়েছে সবথেকে ভয়াবহ। অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ও পর্যটন কেন্দ্র পানিতে নিমজ্জিত হওয়ায় সমস্ত পর্যটন কেন্দ্র সহ আবাসিক হোটেল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পরিস্থিতি মোকাবেলায় আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। বন্যা কবলিত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া শুরু হয়েছে। ৪৮টি আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি। তো প্রয়োজন অনুযায়ী লোকজন আশ্রয়ের জন্য এখানে আসছে, আমরাও নিয়ে আসছি। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করেছে আমাদের যত সহযোগিতা প্রয়োজন সর্বত সহযোগিতা আমাদের করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলার ৫ উপজেলায় ২০০ বস্তা করে শুকনো খাবার, ১৫ মেট্রিক টন করে চাউল ও ২.৫ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। দেশের কয়েক অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্র বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সরকারের শত বছরের মহাপরিকল্পনা অনুযায়ী নীলফামারীর বুড়ি তিস্তা সেচ প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছর ৭২ কোটি টাকার বাড়তি ফসল উঠবে কৃষকের ঘরে। একই সঙ্গে জ্বালানি খাতে সাশ্রয় হবে প্রায় ১৭ কোটি টাকা। এমন কার্যকরী প্রকল্পটি অবৈধ দখলদারদের কবলে পড়ার রেশ গড়িয়েছে জাতীয় সংসদ পর্যন্ত। নীলফামারী প্রতিনিধি আজিজুল ইসলাম বুলু রিপোর্ট জানাচ্ছেন আবু সাইদ অপু। স্রোতস্বিনী বুড়ি তিস্তা নদী ভারতের কুচবিহার জেলার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের নীলফামারী, ডিমলা ও জলঢাকা উপজেলার ৬৯ কিলোমিটার প্রভাবিত হয়ে অববাহিকা উত্তাল তিস্তা নদীতে মিলিত হয়। ৬০-এর দশকে তৎকালীন সরকার ১,২১৭ কিলোমিটার জমি অধিগ্রহণ করে ৯১.৬ মিটার দৈর্ঘ্যের ১৪টি জলকাপাট বিশিষ্ট একটি ব্যারেজ নির্মাণ করে নিরবিচ্ছিন্নভাবে সেচ কার্যক্রম চালু করে তৎকালীন সরকার। তবে যে জলকাপাট দিয়ে প্রতি সেকেন্ডে পানির প্রবাহ গতি ছিল ৭৫০ কিউসেকেরও বেশি, সেখানে সংস্কারের অভাবে পলিমাটি নদীগর্ভে জমাট বাঁধায় এই কার্যক্রমটির মুখ থুবড়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের যে কোনো কারণে, অলসতার কারণে বর্তমান সেচ প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। এই নালা ক্যানাল দিয়ে পানি এসেছিল, আমরা হাঁস পুষছিলাম, মাছও আসছিল। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প কমান্ডো এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ বুড়ি তিস্তা ৬৬৭ একর জমির জলাধার সংরক্ষণ প্রকল্পটি ৫টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়নে ৯৮,৬৪,৯৪,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।
প্রকল্পটি বাস্তবায়নে বুড়ি তিস্তার খননকৃত জমি অবৈধ দখলদারদের বাধার মুখে পড়ায় সরকারের এমন মহৎ উদ্যোগ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ সুফলভোগীদের। ভেকুটাতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিল এবং মেশিন গুলোকেও আগুন লাগিয়ে দিল। যদি আবারও চালু হয় তাহলে আমরা বিনা পয়সায় বিভিন্ন চাষাবাদ করতে পারবো আর কি। 10,000 সুফলভোগী মানুষের উপকৃত হবে। বুড়ি তিস্তার পানির প্রবাহ চলমান রাখতে 2022 সালে উদ্বোধনের পরদিন প্রকল্প এলাকায় অবৈধ দখলদার কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের শেড ও প্রকল্প বাস্তবায়নের জন্য আসা মেশিন, ভেকু, মোটরসাইকেল পুড়ে দেওয়ায় থমকে আছে প্রকল্পের কাজ। জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে বারবার যাওয়ার পরেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ দেখতে পাচ্ছি না আমরা। প্রকল্পটি চালু হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হলে প্রতি বছর প্রায় 6,27,000 মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সরকারের এমন মহতী উদ্যোগ বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা এই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করেছি, আশা করছি খুব দ্রুতই এই কাজ আবার শুরু করা সম্ভব হবে। বুড়ি তিস্তা প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও অবৈধ দখলদারদের সাথে দফায় দফায় বৈঠকেও সুরা না হয় প্রসঙ্গটি এখন গড়িয়েছে জাতীয় সংসদ পর্যন্ত। বুড়ি তিস্তার যে উন্নয়ন করা সম্ভব কিনা এই বিষয়ে মাননীয় মন্ত্রীর কাছে আমার। আবু সেদপু, মাই টিভি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরা ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাঁচা পাকা সড়ক, মাছের পুকুর ও ঘের, গবাদি পশু, ক্ষেতের ফসল সহ প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ। ইতোমধ্যে দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধি ফয়জুল হক বাবু ও আরিফ হোসেন লিটনের রিপোর্ট জানাচ্ছেন এস.এম. হামিম। গত কয়েক দশক ধরে উপকূলে যে সমস্ত ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে তার মধ্যে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা উপকূলে আছড়ে পড়ার পর দীর্ঘ 13 ঘন্টা সাতক্ষীরা, শ্যামনগর ও আশাশুনি উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায়। উপড়ে পড়ে গাছপালা, বিধ্বস্ত হয় কাঁচা ঘরবাড়ি, ভারী বর্ষণে প্লাবিত ফসলি জমি সহ শত শত হেক্টর মাছের ঘের। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে আছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। ঝড়ে গাছ পড়ে গেছে, ঘর ভেঙে গেছে, আমার থাকার জায়গাও নেই, পুকুর খাল বিল সব এক হয়ে গেছে। 300-400 মুরগি ছিল, তা প্রায় 100-এর উপরে মুরগি মারা গেছে। এই সাইডে একটা গেট এরকম টোটালি বন্ধ হয়ে গেছে, এলাকার পানি নিষ্কাশনের খুবই ঝামেলা। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে যে রেমেলের কারণে যে ক্ষতি হয়েছে বিভিন্ন সেক্টরে সেখানে স্ব সেক্টর ডিপার্টমেন্ট কাজ করার জন্য যে সমস্ত পরিবার ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তো পুরো তালিকা করার কাজ চলছে এবং ইতিমধ্যে আমরা তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছি। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভোলাতেও। 3 জনের প্রাণহানি সহ বহু বাড়িঘর, সড়ক, মাছের পুকুর, ঘের, ক্ষেতের ফসল সহ প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ। আমি তো 4 ঘন্টা জমিনে যে আমি মুখ করছি, তাই মুখ আমার এই পানিতে সব নষ্ট হয়ে গেছে। কোনো রাস্তা নেই, পানি একা দিয়ে সব তলায় রয়েছে, আমাদের খুবই চলতে কষ্ট। জলবদ্ধতার কারণে সম্পূর্ণ দিক নষ্ট হয়ে যাচ্ছে, ঘের বাড়ি সব ভেসে গেছে, পানি সরার কোনো লাইন নেই, যার কারণে আমরা এখন পানিতে ভাসতে যাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা উপজেলায়। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চালু করেছে। এস.এম. হামিম, মাই টিভি। ঘূর্ণিঝড় রেমালে পানিতে গলে গেছে বরিশালের সরকারি 2 গোডাউনের প্রায় 700 মেট্রিক টন সার। 35টি আড়তের কোটি টাকার চালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সরকারি কর্মকর্তাদের। বিপর্যয় কাটিয়ে উঠতে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। ঘূর্ণিঝড় রেমালের ভয়ঙ্কর তাণ্ডবে লণ্ডভণ্ড হয় বরিশাল সহ উপকূলীয় এলাকা। দুদিনের টানা বর্ষণ, বাতাস আর জলস্রোতে ক্ষতি হয় বসতি, মাছের ঘের, ফসলি জমিসহ নিম্ন অঞ্চল। তবে এই প্রথমবার পানিবন্দী হয়ে যায় সরকারি 2টি সারের গোডাউন। পানি উঠে যায়, পানি ওঠার পরে এই সারের যে বস্তাগুলো আছে এগুলো খামাল প্রায় 2টা বস্তা সমান তলাই যায়।
কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন কেডিসি সরকারি বিসিআইসি নিয়ন্ত্রিত বাফার গোডাউন ও কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি গোডাউনে টানা 2 দিন পানি জমে থাকায় প্রায় 700 মেট্রিক টন ইউরিয়া ও নন ইউরিয়া সার গলে যায় বলে দাবি করছেন কর্মকর্তারা। কিভাবে রক্ষণ করা যায় এই জন্য আমরা 40-45 জন মানুষের স্যারের নেতৃত্বে এইটা কাজ করতেছে। পানি সেচের ব্যবস্থা করলে কোনো লাভ হয়নি বলে দাবি কর্মকর্তাদের। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখানে সাইক্লোনের 2 দিন এখানে যে পরিমাণ পানি ছিল এটা আমাদের এখানে ক্রমশমান পানি ছিল, তো আমাদের এখানে আনসার সদস্য প্লাস আমাদের লেবার দিয়ে এখানে আমরা দিনরাত সর্বোচ্চ চেষ্টা করেছি। অপরদিকে নগরীর বাজার রোড ফরিয়াপট্টি এলাকায় 35টি আড়তের কয়েক শত টন চাল ভিজে ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা ছাড়িয়েছে। এতে ভেঙে পড়েছে ব্যবসায়ীরা। আমার গুদামে অলরেডি পানি উঠেছে এবং মোর দেন 2 লক্ষ টাকা সার আমারও নষ্ট হয়েছে, কিন্তু এর জন্য আসলে আমরা তৃণমূল পর্যায়ে আমরা এই দাম বৃদ্ধি করতে চাচ্ছি না। সার বাঁচাতে সর্বোচ্চ চেষ্টার কথা বলেন গোডাউনের ইনচার্জ। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, শুধু আমাদের জীবন বাঁচাইয়া যতটুকু পারছি সেটা করছি। সার সংকটের দোহাই দিয়ে কৃষি খাতকে জিম্মি করলেই ব্যবস্থা নেওয়ার কথা বলেন জেলা প্রশাসক। বাফার গোডাউন মানে এখানে ভবিষ্যতের জন্য আরো বেশি এবং বিভিন্ন জায়গায় সরবরাহ করার জন্য মজুদ থাকে, তার মানে এই না যেটা আমাদের নিয়মিত সরবরাহ ব্যবস্থায় কোনোরূপ ব্যাঘাত ঘটাবে। সুতরাং কেউ এই প্রসেসটা চালালে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সরকারি গোডাউনের এভাবে ভিজে যাওয়া সারের বস্তায় জানিয়ে দিচ্ছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এ অঞ্চল। তবে সংশ্লিষ্টরা দাবি করছে ভিজে যাওয়া এ সম্পদে আসলে আগামীতে খুব একটা প্রভাব পড়বে না। তাই সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যাতে কৃষিখাতকে জিম্মি না করে এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। নীলফামারীর ডিমলা উপজেলায় ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে 300 পরিবারের ঘরবাড়ি। খোলা আকাশের নিচে বাস করছে পরিবারগুলো। ঝড়ের দাপটে গাছ চাপা পড়ে আহত হয়েছে 4 জন। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি গ্রামে। বৃহস্পতিবার উপজেলার খালিশা চাপানি, নাউতারা, ঝুনাগাছ চাপানি এবং গয়বাড়ি ইউনিয়নের উপর দিয়ে 4 থেকে 5 মিনিটের ওই ঝড় বয়ে যায় বলে জানান সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। থাকার কোনো আশ্রয়ও নেই, এরকম অবস্থা হয়ে গেছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে থাকেনি। যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকে শেখ হাসিনা। দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত চেহেলগাজী ইউনিয়নের বিভিন্ন গ্রামের পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঢেউটিন 30 কেজি করে চাল, নগদ অর্থ, শুকনা খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে শহীদ জিয়ার নীতি ও আদর্শ অনুসরণ করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পোস্টার সাঁটানো এবং মহিলা দল আয়োজিত দুস্থ মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম এমপি বলেছেন, অপরাধীদের কোনো দল ও ধর্ম নেই। দলের কোনো নেতাকর্মী যদি অপরাধের সঙ্গে জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না। গতকাল চাঁদপুর মতলব উত্তর উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুরে ভেজাল কাঁচামাল দিয়ে তৈরিকৃত শিশু খাদ্য উৎপাদনকারী 2 জনকে 1 বছরে বিনাশ্রম কারাদণ্ড সহ বিপুল পরিমাণ শিশু খাদ্য জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার নগরীর তাজহাট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বিএসডিআই এর সহযোগিতায় রংপুর র্যাব 13 এই অভিযান চালায়। এ সময় শিশু খাবার তৈরি কারখানায় বিভিন্ন অনিয়মের এবং খাদ্যদ্রব্যে ক্ষতিকর উৎপাদন মিশ্রণের অপরাধে 2 জনকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত জুস, আইসক্রিম সহ বিভিন্ন শিশু খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।
রাজুকের অনুমোদনহীন ও নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় কেরানীগঞ্জের শাক্তা আরশিনগর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজুক। বৃহস্পতিবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার। এ সময় 6টি ভবনে অভিযান চালিয়ে 4টি ভবনের বর্ধিত অংশ ভেঙে দেওয়ার পাশাপাশি 5 ভবন মালিককে 50,000 টাকা করে 2.5 লাখ টাকা জরিমানা অনাদায়ে 7 দিন করে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাজুকের অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমারত পরিদর্শক শুভ সাহা সহ অনেকে উপস্থিত ছিলেন। জামালপুরে 65 বছরের পুরনো গবাখাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সকালে শহরের শেখের ভিটা এলাকায় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিউর রহমান, পৌর মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সহ অন্যান্যরা। স্থানীয় প্রশাসন ও পৌরসভার উদ্যোগে 12 কিলোমিটার দৈর্ঘ্য ও 30 ফুট প্রস্থের এই খালের 5টি পয়েন্টে প্রাথমিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করা হয়। এতে অংশ নেয় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের 2 শতাধিক সদস্য। এবারে আমাদের কৃষি। ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করার কথা থাকলেও সিন্ডিকেটের কারণে ধান বিক্রি করতে পারছে না সিলেটের কোম্পানিগঞ্জের কৃষকরা। আগে ক্রয় করার সরকারি বিধান মানছে না খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্তরা। সিলেট থেকে শাহিন আহমেদের ক্যামেরায় মৃণাল কান্তি দাসের রিপোর্ট। কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে মাঠ পর্যায়ে সরকারি গুদামের জন্য ধান সংগ্রহ করা হলেও সিন্ডিকেটের কারণে সরকারের দেয়া সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার কৃষকরা। শক্তিশালী সিন্ডিকেটের কবলে পড়ে প্রকৃত কৃষকদের কাছ থেকে উৎপাদিত ধান ক্রয় না করে সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। নিজেদের ক্ষতির কথা জানান ভুক্তভোগী কৃষকরা। ধান আনছে 15 দিন হয়েছে, ও রয়েছে ও গাছের তলে দান হোক না আমার অঙ্ক তো খালি এখন বস্তা আজ দিব খালকে দিব হইয়া আর গাড়ি এনে হারাই দেয় তারা। হবা তাই দেখা যায় ডাইরেক্ট গাড়ি আইয়াও ডাইরেক্ট বোটাও নোকে দান আমায়, আমরা দানোর কোনো চিন্তা পাই না। লিস্ট দেখতে দেখে ভাই আপনার তো নাম নাই, তাহলে ভাই আমার নাম নেই, আমার তো কৃষি কার্ড আছে, তাহলে আমার নাম থাকবে না কেন? গোডাউনের সরকারি ফিডিং বস্তা থাকে, এই বস্তাটা ডাইরেক্ট গিয়া গোডাউনে ঢুকে, আর আমরা দান ফালা আইলাই ঠিকই গেছে, দানগুলো আমি ব্যস্ত পারি আমরা নেরো না। সকল অভিযোগ অস্বীকার করে কৃষি অফিসের তালিকা অনুযায়ী ধান সংগ্রহ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। ওই তালিকার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই, বুঝছেন? আমরা তালিকা দেখেই নিতেছি এবং প্রকৃত কৃষক যার কৃষি কার্ড আছে ওনারটা নিতেছি। এখন সিন্ডিকেট আমরা কিভাবে বলবো যে এটা সিন্ডিকেটের মাধ্যমে যাচ্ছে, এটা আমরা কিন্তু বোঝারও কোনো ক্ষমতা নাই। সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আমাদের নলেজে আসার সাথে সাথে আমরা বিষয়টাকে আমলে নিয়েছি, নেওয়ার পরে আমরা একটা তদন্ত কমিটি অলরেডি গঠন করে দিয়েছি। তদন্ত কমিটি তদন্ত করবেন, এ ধরনের অভিযোগ পেলে তাদের যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী সিন্ডিকেটের কবলে না পড়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার দাবি ভুক্তভোগীদের। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট। ফরিদপুরের ভাঙ্গায় 2023-24 অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় 20 জন নিবন্ধিত হতদরিদ্র জেলেদের মাঝে 40টি ছাগল, 20টি ছাগলের খোয়ার এবং ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস। প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে টাঙ্গাইলের ধনবাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার উপজেলার ধনবাড়ি সরকারি কলেজের স্কাউট দলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। ধনবাড়ি সরকারি নওয়াব ইনস্টিটিউশন, ধনবাড়ি কলেজিয়েট মডেল স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাঠ, বাদাম সহ বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় ধনবাড়ি কলেজিয়েট মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক মীর আশরাফ হোসেন, প্রধান শিক্ষক মাসুদ কবির, ধনবাড়ি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বরিশালের মুলাদিতে আরিয়াল খাঁ নদীর পাতারচর গ্রাম থেকে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বাগেরহাট জেলা থেকে আসা একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের নেতৃত্বে 2 জেলেকে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। ঝালকাঠিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2024 অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় সিভিল সার্জন ডাক্তার HM জহিরুল ইসলাম জানান, আগামী 1 জুন জেলায় 89,059 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে 6 থেকে 11 মাস বয়সী 10,739 শিশুকে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 78,320 শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। পটুয়াখালীতে ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা করা হয়েছে। সিভিল সার্জন অফিস কার্যালয়ের আয়োজনে ইপিআই সভাকক্ষে জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই ওরিয়েন্টেশন কর্মশালা হয়। পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি জাফর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়ের সঞ্চালনায় পাওয়ার পয়েন্টে ভিটামিন এ ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাক্তার ভূপেন চন্দ্র হালদার। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করেছেন 2টি প্যানেল ও 2 জন স্বতন্ত্র প্রার্থী। গতকাল ভোট প্রদান শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে 3 বছরের জন্য সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি মোখলেসুর রহমান লাবলু, সাধারণ সম্পাদক ফারুক আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান নির্বাচিত হয়েছেন। ফল ঘোষণার পর সকল বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করে আনন্দ মিছিল করা হয়। কুষ্টিয়ার কুমারখালীতে জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। কুমারখালী থানা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বাসস্ট্যান্ড সংলগ্ন রশিদ সুপার মার্কেটে এই কর্মসূচি হয়। এ সময় পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আল কামাল মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান। অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান সবুজ, পৌর বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। নোয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মাহফিল, অসহায় দরিদ্রদের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক স্থানীয় সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এ সময় নোয়াখালী জেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালপুরে বিভিন্ন পয়েন্টে আলোচনা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে। শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ে জেলা যুবদল এই কর্মসূচির আয়োজন করে। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেজ আলী মামুন, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এদিকে যুবদল নেতা মিজানুর রহমান মিজান শহরের কাচারি পাড়ায় দোয়া ও খাদ্য বিতরণের আয়োজন করেন। আমরা তার প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মামলা। ময়মনসিংহে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে ছাত্রদল। গতকাল নগরের নতুন বাজার দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করেন মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হাকিম আজিজ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিঘলকান্দি ইউনিয়নে জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। ঘাটাইল পৌর এবং ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফুর রহমান খান আজাদ। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ধনবাড়ী পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকল, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাতেহা তাকমিলা, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও থানার ওসি হাবিবুর রহমান সহ আরও অন্যান্যরা।
কুষ্টিয়ার কুষ্ঠরোগ প্রতিরোধ ও আমাদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের চিলিস ফুড পার্কে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী উক্ত কর্মশালায় ডক্টর মিতা রানী মজুমদার মুক্তি রানী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কোঅর্ডিনেটর জায়েদুল হক মতিন সহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুষ্ঠরোগী চেনার উপায়, কুষ্ঠরোগীদের কিভাবে সেবা করতে হবে সেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ৫ জন প্রার্থী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাইদুর রহমান জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি HM জয়নাল আবেদিন, আওয়ামী লীগ নেতা সলেমান হালদার, মফিজুর রহমান মিলন, আলাউদ্দিন ভূঁইয়া, শিকদার শফিকুর রহমান রেজাউল মনোনয়নপত্র দাখিল করেন। দিনাজপুরের ফুলবাড়ীতে ৫ই জুন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিংদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে ৬৩ জন প্রিজাইডিং, ৪৩৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৭০ জন পোলিং সহ অতিরিক্ত আরও কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনে পাবনা সদর উপজেলায় সোহেল হাসান শাহিন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের এ তথ্য নিশ্চিত করেন। উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে সোহেল হাসান শাহিন মোটরসাইকেল প্রতীকে ৬৫,৭৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়। ঘূর্ণিঝড় রেমালে ভোলার দৌলত খানের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা পৌরসভায় চরপাতা, ভবানীপুর, মদনপুর, দক্ষিণ জয়নগর ইউনিয়নে ২,০০০ ক্ষতিগ্রস্ত পরিবার মাঝে এসব ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান উপস্থিত ছিলেন। রেমাল পরবর্তীকালে সুন্দরবন উপকূলে ৪ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন খাবার ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। মোংলা উপজেলার জয়মনের খোল থেকে শুরু করে খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী এলাকায় এসব নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়। এ সময় ওই এলাকার বয়স্ক, মধ্যবয়স্ক নারী, পুরুষ ও শিশুরা উপস্থিত থেকে তা গ্রহণ করে। কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট শাহিদ মোস্তফা তনুর নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ঘূর্ণিঝড় রেমাল শেষে উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন উড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান বাজার ৪ নং খাল সংলগ্ন এলাকায় ৭৫টি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। কোস্টগার্ডের সকল স্টেশন ও আউটপোস্টারগুলো উপকূলীয় এলাকার বিপদগ্রস্ত শিশু, বৃদ্ধ, মহিলা সহ শত শত পরিবারকে আশ্রয় ও খাবারের পাশাপাশি চিকিৎসা সেবাও প্রদান করেছে। রাজবাড়ী দৌলতদিয়ায় উন্মুক্ত বাজেট সভা হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডলের সভাপতিত্বে ও সচিব মেনামুল হাসান মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় ২০২৪-২৫ অর্থ বছরের ৬,৪৭,৭৮,৫০৫ টাকার বাজেট ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট এবং বই বিতরণ করা হয়।
মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাতারহাট সরকারি মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম। নানাভাবে হিজড়া জনগোষ্ঠী সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার। এই জনগোষ্ঠীর সদস্যদের পারিবারিক, আর্থসামাজিক, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদেরকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে আসন্ন বাজেটে তাদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়েছে। দেশের হিজড়া জনগোষ্ঠীর পক্ষে এই দাবিতে বৃহস্পতিবার মহানগরীর সংবাদ সম্মেলন করেছে দিনের আলো হিজড়া সংঘ নামে একটি বেসরকারি সংগঠন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জয়িতা মোহনা মুহিন, রাজশাহী সিটি কর্পোরেশন 19, 20 ও 21 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, সংঘের সহ সাধারণ সম্পাদক জয়িতা মিস পলি, কোষাধ্যক্ষ মিস জুলি সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর নবনির্বাচিত কার্যকরী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের ভাদুকর পৌর বাস টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বিল্লাল মিয়া। সংগঠনের সভাপতি সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বাস মালিক সমিতির সভাপতি ওহিদ মিয়া, সাধারণ সম্পাদক হানিফ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবগঠিত উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর উপজেলার পরিষদের নবগঠিত প্রথম সভায় নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান ও পৌর মেয়র মাহমুদুল হাসান সহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তারা। টাঙ্গাইলের বাসাইল উপজেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম PEDP 4 বাসাইল উপজেলা শিক্ষক ও সুপারভাইজারের মধ্যে 70 জন নারী সরকারের পেনশন স্কিমের আওতায় আসলেন। টাঙ্গাইল বাসাইল উপজেলার হলরুমে মাসিক সমন্বয় সভা ও লার্নিং সেশনে এ আওতায় আনে। নির্বাহী পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বাংলাদেশ থিয়েটার ঢাকার সাধারণ সম্পাদক অশোক রায় নন্দীর স্মরণ সভা চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। সদরের ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভার শুরুতে বক্তব্য রাখেন প্রয়াত অশোক রায় নন্দীর ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। প্রধান অতিথি ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর বিশ্বজিৎ ঘোষ, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। দিনাজপুরের পার্বতীপুরে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত 122 রোগীর মাঝে 61 লাখ টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে অনুদানের চেক বিতরণের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, সমাজসেবা কর্মকর্তা তাপস রায় সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা প্রদান জোরদার করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও MCH সার্ভিস ইউনিটের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মণ্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক এনামুল হক, গাইবান্ধা জেলার উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র সহ অন্যান্যরা।
চট্টগ্রামে সমাজে পিছিয়ে পড়া অসচ্ছল পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে অসহায় মানুষের মাঝে রিক্সা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ওমর গনি MES কলেজ এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।